নমস্কার। এই মুহূর্তে একটা বড় খবর দিয়ে জবাব চাই বাংলা শুরু করতে চাই আমি। অধীর চৌধুরী কংগ্রেস প্রার্থী বহরমপুর। অধীর চৌধুরীর কনভয় এই মুহূর্তে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি দুর্ঘটনার কবলে পড়েছে বা ষড়যন্ত্র থাকতে পারে বলে কংগ্রেসের অনেকে মনে করছেন। দুর্ঘটনার কবলে অধীর চৌধুরীর কনভয়। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, কান্দি থেকে প্রচার সেরে ফেরার পথে অধীর চৌধুরীর কনভয়ের গাড়ি, সে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তুবড়ে গেছে। এটি ট্রাক এসে অধীর চৌধুরীর কনভয়ে ধাক্কা মেরেছে। দুর্ঘটনা না বড় কোনো চক্রান্ত? অধীর চৌধুরীর যারা অনুগামী তারা বলছেন ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। আমরা অধীর চৌধুরীকে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে যে বড় খবর আসছে, অধীর চৌধুরীর যে কনভয়, সেই কনভয় একটি ট্রাক এসে ধাক্কা মারে। মুর্শিদাবাদ থেকে কান্দিতে ভোটের প্রচার করে ফেরার পথে জীবন্তী বলে একটি জায়গাতে দুর্ঘটনার কবলে অধীর চৌধুরীর কনভয়। সামনের এসকর্ট গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, অধীর চৌধুরীর সামনে এসকর্ট গাড়ি, তার পেছনে থাকে অধীর চৌধুরীর গাড়ি, তার পেছনে থাকে সিকিউরিটির গাড়ি। পেছন থেকে ট্রাক এসে যদি ধাক্কা মারে তাহলে প্রথমেই সিকিউরিটির গাড়িকে মারার কথা। তা না করে সিকিউরিটির গাড়ি এবং অধীর চৌধুরীর গাড়িকে ওভারটেক করে এসে এসকর্ট গাড়িকে ধাক্কা মারা হয়। এবং সেখান থেকেই অধীর চৌধুরীর যারা অনুগামীরা রয়েছেন তারা বলছেন পরিকল্পনা করেই কি এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ এবং তার পাশাপাশি স্থানীয় প্রশাসন তারা এই বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ, দ্বিতীয় যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা আসলে ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করছে। এবং কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন এর পেছনে ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। কি প্রশ্ন হচ্ছে, অধীর চৌধুরীর সামনে এসকর্ট গাড়ি ছিল, অর্থাৎ পাইলট কার, তার পেছনে থাকে অধীর চৌধুরীর গাড়ি এবং তার পেছনে পুলিশের সিকিউরিটির গাড়ি। একটি ট্রাক অধীর চৌধুরীর গাড়ির সামনে ছিল এসকর্ট গাড়ি। সেই গাড়িটায় কি করে এসে মারলো? একদম প্রথম গাড়িটায় একটা ট্রাক যেটা পেছনে ছিল, কনভয়ের একেবারে পেছনে ছিল, সেই ট্রাকটা ওভারটেক করে ইচ্ছাকৃতভাবে কি বাঁদিকে কাটানোর চেষ্টা করে যেখানে অধীর চৌধুরীর গাড়ি ছিল? না, অধীর চৌধুরীর গাড়ি আসলে টার্গেট ছিল, ট্রাকটা মেরে দেয় পাইলট কারকে। অধীর চৌধুরীর গাড়ির ঠিক সামনে যে পাইলট কার ছিল, সেই পাইলট কার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, অধীর চৌধুরীর সামনে যে পাইলট কার ছিল তার পেছনে অধীর চৌধুরীর গাড়ি এবং তার পেছনে সিকিউরিটির গাড়ি থাকে। পেছন থেকে যদি কোনো ট্রাক আসে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, 3 নম্বর যে গাড়িটা ছিল সেই গাড়িতে ধাক্কা মারার কথা। 3 নম্বর গাড়ি পেরিয়ে দ্বিতীয় যে গাড়ি, যেখানে অধীর চৌধুরী বসেছিলেন, একটি সাফারি গাড়ি, নীল রঙের সাফারি গাড়ি, সেই গাড়িটি পেরিয়ে প্রথম যে গাড়ি পাইলট কার, সেই পাইলট কারে ধাক্কাটা মারে এবং নির্দিষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন সজোরে মারে। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আসছে ঘটনায়। এই ঘটনার পরেই নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন এই মুহূর্তে অধীর চৌধুরীর পাইলট কারে যেভাবে ধাক্কা লাগে, তারপরেই যে ট্রাক, সেই ট্রাকের ছবিটিও আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাকের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রাকটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে না সত্যিই নিয়ন্ত্রণ হারিয়ে যায়, বাদিক কাটানোর চেষ্টা করে ট্রাকটি, ভুল লেন দিয়ে আসছিল এবং সে কারণে উল্টো দিক থেকে গাড়ি এসেছিল, সে কারণে বাদিক নিতে গিয়ে কনভয়ের সাথে ধাক্কা লেগে যায়। এই সমস্ত কিছু সামনে আসা দরকার এবং রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বড় খবর এই মুহূর্তে। কেতন জয়সওয়াল এই মুহূর্তে, কংগ্রেস নেতা কেতন জয়সওয়াল কি বলছেন একবার শুনবো। কান্দি থেকে বহরমপুর ফিরছিলাম একটা প্রোগ্রাম করে, আর এইমাত্র একটা ট্রাক এসে আমাদের এই কংগ্রেস গাড়িটাকে এইভাবে মেরেছে, একটু বাজেভাবে পেছন থেকে এসে মানে ধাক্কা মেরেছে। ফুলেরও গাড়ির পুরো অবস্থা খারাপ হয়ে গেছে।
থাকে আমাদের অধীররঞ্জন চৌধুরী স্যারের গাড়ি। তো এত বড় একটা গাফিলতি, এখানে লোকাল পুলিশ থেকে কেউ একজন, লোকাল পুলিশ থেকে কোনো এখানে কোনো লোক নেই, কোনো কনভয় নেই, কোনো প্রোটেকশন নেই। আইসিকে ফোন করা হয়েছে, 15-20 মিনিট হয়ে গেছে, এখান থেকে থানা একেবারেই কাছে। এত গুরুতর ঘটনা ঘটার পরেও কিন্তু এখনও কেউ এসে এখানে পৌঁছতে পারিনি। এই রয়েছে মুর্শিদাবাদে বা বহরমপুরে নিরাপত্তার একটা পরিস্থিতি আপনার সকলে দেখতে পাচ্ছেন। অধীর চৌধুরীর যে এসকর্ট গাড়ি, সেই এসকর্ট গাড়ি বা পাইলট কারে সজোরে ধাক্কা মারে ট্রাক। অল্পের জন্য বেঁচে যান অধীর চৌধুরী। অধীর চৌধুরীর গাড়িতে যদি এই ধাক্কাটা লাগতো, অধীর চৌধুরী আহত হতে পারতেন এবং অধীর চৌধুরী সজোরে, অধীর চৌধুরী যে গাড়িতে ছিলেন সেই গাড়িও সজোরে ব্রেক কষে এবং তারপর অধীর চৌধুরীও হতভম্ব হয়ে পড়েন বলে আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে। আমরা অধীর চৌধুরীকে টেলিফোনেও ধরার চেষ্টা করব, কিন্তু যে খবর এই মুহূর্তে আসছে দেখতেই পাচ্ছেন, এসকর্ট গাড়ি বা পাইলট কার যাকে বলা হয়, সেই গাড়ি দুমড়ে গেছে পেছন থেকে। আজ সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন অধীর চৌধুরীর। রাতে এই মুহূর্তে এরমভাবে একটি দুর্ঘটনার কবলে অধীর চৌধুরী পড়েছেন। এটা ষড়যন্ত্র, দুর্ঘটনা না, এর পেছনে অভিসন্ধি আছে। অবিলম্বে পুলিশ এবং ইন্টেলিজেন্স কর্তৃপক্ষ তাদের দেখা উচিত, কারণ কোনো রাজনীতিবিদ তারা যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হন এবং এরকম সময়, সেটা খতিয়ে দেখা উচিত। বরঞ্চ আমি তো বলবো সমস্ত বিরোধী এবং সমস্ত রাজনৈতিক দল যারা এর সঙ্গে যুক্ত বা যারা অভিযোগ করছেন, তাদের প্রত্যেকের কথা নির্বাচন কমিশনের শোনা উচিত। আমি অধীর চৌধুরীর পর মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি শর্ট সার্কিট হয়েছিল তার অনুষ্ঠান চলাকালীন, আগুনের ফুলকি দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে তার এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে কি বলেছিলেন একবার শুনে নি। আরও হচ্ছে, যে করেছেন তার উদ্দেশ্যটা ভালো নয়। কেন হবে? পায়ে তার লেগেছে বলছে, এসব অজুহাত দেখানোর দরকার নেই। তুমি এমন কিছু নিশ্চয়ই করতে দেবে না যে পায়ে তার লাগলে একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই। সেফটি সিকিউরিটি সব লোক তুলে দিয়ে এগুলো দেখার লোক নেই, সব বাংলা থেকে সরিয়ে দিয়ে এগুলো দেখার লোক নেই। একটা প্লাস হয়েছে, তারে তারে সংঘর্ষ। যে করেছেন তার উদ্দেশ্যটা ভালো নয়। কেন হবে? পায়ে তার লেগেছে বলছে, এসব অজুহাত দেখানোর দরকার নেই। তুমি এমন কিছু নিশ্চয়ই করতে দেবে না যে পায়ে তার লাগলে একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই। সেফটি সিকিউরিটি সব লোক তুলে দিয়ে এগুলো দেখার লোক নেই, সব বাংলা থেকে সরিয়ে দিয়ে এগুলো দেখার লোক নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য আমি বলবো, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহত করার বা ওনার হেলিকপ্টার ধ্বংস করার একটা প্রচেষ্টা চলছে। যদিও এর আগে ওনার যে হেলিকপ্টারের ওপরে ড্রোনটা চলছিল, সেই ড্রোনটা পরে দেখা যায় যারা চালাচ্ছিল তারা আইপ্যাকের কর্মী বা তৃণমূল কংগ্রেসেরই মিডিয়ার কাজ করছিল তারা। আপনাদের মনে থাকবে দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারটি উঠতে পারে না, তার কারণ সেই হেলিকপ্টারের সামনে একটি ড্রোন উঠছিল এবং সেই ড্রোনটা যে উঠছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছিলেন যে এই ড্রোনটা কারা উড়িয়ে দিল, পুলিশের দেখা উচিত। এই ড্রোনটা যদি হেলিকপ্টারের সামনে আসতো, গোটা হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যেতে পারতো। এই যে ছবিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে ড্রোন শটটা, এটা আমি দেখাচ্ছি এবং মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বা ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ভিভিআইপি, খুব বড়
সিকিউরিটি প্রোটোকল ওনার রয়েছে, কিন্তু ওনার যদি মনে হয় যে ওনার নিরাপত্তায় কোনো সমস্যা রয়েছে, অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা নির্বাচন কমিশন তারা এই বিষয়ে আলোচনা করে আরও নিরাপত্তা বাড়িয়ে দিতে পারেন। কিন্তু আমাদের কাজ সত্যিটা ধরিয়ে দেওয়া, ফেক নিউজ বা মিথ্যে খবর যাতে না ছড়িয়ে পড়ে সেই কাজটা করা। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছিলেন, কিন্তু পরে দেখা যায় যারা এই ড্রোনটা উড়িয়েছিল এবং হেলিকপ্টারের সামনে ড্রোনটা যারা উড়িয়েছিল তারা তৃণমূলেরই কর্মী, তৃণমূলের হয়ে, তৃণমূল প্রার্থীর হয়ে তারা মিডিয়া ক্যাম্পেনের কাজ করছিল। মূলত আইপ্যাক যে কাজটা করে সেই কাজটা করছিল, এর সাথে দূর দূরান্তর অব্দি বিজেপির কোনো সম্পর্ক ছিল না। এরকমই আজকেও এই যে শর্ট সার্কিটের যে ঘটনা, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, এটাও একদম হাইয়েস্ট লেভেলে তদন্ত করা উচিত। কারণ মুখ্যমন্ত্রীর যদি প্রতি মুহূর্তে মনে হয় তাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে, তাকে কেউ আঘাত দেওয়ার চেষ্টা করছে, কেউ ষড়যন্ত্র করছে, এগুলো খতিয়ে দেখে একদম দুধ কা দুধ পানি কা পানি করে দেওয়া উচিত। তার কারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হবে যে হয়তো দিদিকে আবার কেউ আঘাত করার চেষ্টা করছে, দিদি কত অসহায়, দিদি লড়ে যাচ্ছে আমাদের জন্য, আর দিদিকে সে কারণে আঘাত করা হচ্ছে। এটাও কিন্তু একটা বাজে ন্যারেটিভ, এটাও বোধহয় বন্ধ হওয়া উচিত। এই যে ড্রোনের কথাটা বললাম, ড্রোন ক্যামেরা বিয়ে বাড়িতে অনুষ্ঠানগুলোতে এখন তৃণমূল কেন, অনেকেই এই ড্রোন ক্যামেরার ব্যবহার করে। এরকমই তৃণমূল কংগ্রেসের কিছু মিডিয়া ক্যাম্পেনের ছেলে মেয়ে তারাই ড্রোন ক্যামেরাটা ব্যবহার করছিল, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারা নিজ মুখে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামে আমরা প্রার্থীর হয়ে ড্রোন ক্যামেরা চালিয়েছিলাম, আমি চালাতে বারণ করেছিলাম কিন্তু তারপরেও চালিয়েছে। কি বলেছে তারা হিন্দি ভাষী, অন্য রাজ্য থেকে অবশ্যই হয়তো আইপ্যাক উত্তরপ্রদেশ বা অন্য কোনো জায়গা থেকে সাধারণত যেভাবে তাদের কর্মীদের নিয়ে আসে সেভাবে নিয়ে এসেছিল, কিন্তু তারা কি বলেছে হিন্দিতে একবার শুনেনি। हाँ हम लोग ड्रोन उड़ाए थे। कौन बोला है आपको ड्रोन उड़ा के लिए? ये उड़ा रहा था, इसको मालूम नहीं था। हम लोग बेसिकली उसमें काम कर रहे हैं, सोशल मीडिया कैंपेनिंग के लिए काम कर रहे हैं। किसके लिए? TMC के लिए। टीएमसी का कौन सा प्रार्थी, क्या कैंडिडेट का नाम क्या है? कैंडिडेट का नाम मती बोला था, गोरीबर बंधु। अच्छा, उसके लिए आप कैंपेनिंग कर रहे हैं? हाँ कैंपेनिंग करते हैं TMC के लिए। तो ये मेरा ये लड़का है, लड़का मेरे साथ काम करता है। अच्छा, इसको आइडिया नहीं था, इसको मना करके रखे थे, आइडिया नहीं था, फिर भी ये एक बेस्ट फुटेज के लिए जो ना ड्रोन चला दिया। आपका नाम? नूर अख्तर। বেস্ট ফুটেজ পাওয়ার জন্য ড্রোন চালিয়ে দিয়েছিল তৃণমূলেরই কিছু কর্মী, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে ভয়ঙ্কর কিছু অনিষ্ট করার জন্য এটা করা হয়েছিল। দেখুন, আমি আবারও বলছি, অধীর চৌধুরী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কেউ এত সিনিয়র পলিটিশিয়ান, তাদের যদি নিরাপত্তার অভাব বোধ করেন তারা অবশ্যই নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেভাবে সিকিউরিটি প্রোটোকল বাড়িয়ে দেন সেভাবে বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সংবাদ মাধ্যম হিসেবে আমাদের যে কাজ, সেই কাজটা কিন্তু আমরা চালিয়ে যাব। যেটা সত্যি সেটা যতই অপ্রিয় লাগুক সেটা আমরা বলে যাব। রিপাবলিক বাংলায় আমরা লাগাতার বলেছি এবং এখনও বলছি, এবং এটা তৃণমূল কংগ্রেসের যতই খারাপ লাগুক, হয়তো ময়ূককে সমালোচনা করা হবে, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বোধহয় সময় এসেছে সেন্সর করা। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা আমি আপনি দিলে বা যে কোনো দলের যে কোনো নেতা দিলে এতক্ষণে তারা গ্রেপ্তার হয়ে যেতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য কেন্দ্রীয় বিজেপির যারা প্রতিনিধি দলে রয়েছেন তারাও এর আগে গেছেন, আবার চিঠি পাঠানো হয়েছে বিজেপি থেকে, এবার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠানো হয়েছে। প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি নিয়ে বিজেপি এবার জ্ঞানেশ কুমারের দ্বারস্থ। জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে কেন্দ্রীয় বিজেপির দাবি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে কগনিজেবল অফেন্স। এতে জাতি দাঙ্গা সহ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, জাতীয় ঐক্যকে বিপদে ফেলা সহ একাধিক ধারায় মামলা হতে পারে। তারপরেও কি করে একজন প্রার্থী এই জিনিসটা করে যেতে পারেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই নিষিদ্ধ করা হোক। তারা প্রচারে কোনো ধরনের লাউডস্পিকারে মানুষের সামনে কোনো বক্তব্য যাতে না দিতে পারেন তার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন, বিজেপির দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়েছেন সে বক্তব্যগুলো ভয়ঙ্কর, এবং আমি এক এক করে দেখানোর পরে আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে এক এক করে যাব।
শুরুতে আমি স্বপন দাশগুপ্ত বিজেপির প্রার্থী রাসবিহারী ওনার কাছে যাব এবং কাঞ্চন গুপ্ত সিনিয়র অ্যাডভাইজার তথ্য সম্প্রচার মন্ত্রক ভারত সরকার ওনার কাছেও যাব, কিন্তু তার আগে আমি স্বপনদা এবং কাঞ্চনদা দুজনকেই দেখাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য দিয়েছেন সিআরপিএফ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী যিনি ভোটে লড়ছেন, ভারতের ভোটে লড়ছেন, তিনি বলে দিচ্ছেন 200 গাড়ি সিআরপিএফ হামলা করতে যাচ্ছে বাংলার মানুষকে। শুনুন। আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. But if it happened for other political parties, even BJP parties, they without permission they used to do it every day. Then what will be the result? Same thing, same method will be applied for them also. আমার মনে হয় এটা অনৈতিক কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীকে নিয়ে বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে বলেছেন, বিএসএফ নিয়ে মহিলারা সাবধান থাকবেন, বিএসএফ বডি সার্চ করবে। কি সাংঘাতিক উস্কানিমূলক বক্তব্য! একবার শুনুন, গোটা ভারতের মানুষ শুনুক এবং তারপর বলুন একজন প্রার্থী লাগাতার এগুলো বলে যেতে পারেন এবং তারপরে সহানুভূতি নিতে পারেন তিনি। একবার শুনুন। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছেন মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা, মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। সতর্ক করে দিয়ে যাচ্ছি, সাধারণ মানুষ যদি অন্যায় করে বা অন্যায় না করেও, তবু আপনারা ইডি সিবিআই মোটা ভাই, সাথে এসছে এনআইএ, ইডি সিবিআই। আর আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের ওপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না, এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। তারা বুঝবে ভোট দিতে হবে সাধারণ মানুষকে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় যদি কথা চলে এবং এর প্রতিযোগিতায় যদি স্বপন দাশগুপ্তরা মানে বিজেপি প্রার্থীরা পাল্টা বলতে শুরু করে, নির্বাচন কমিশন থামাতে পারবে এই বাংলায় সন্ত্রাস? অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন কি বলেছেন। আমি এখনো পর্যন্ত গত 15 দিনে প্রায় 15টার উপর জেলায় সভা করেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। স্বপন দাশগুপ্ত, আপনি আমার সঙ্গে রয়েছেন। এবার যদি পাল্টা আপনারা বলতে শুরু করেন, আমি জানি না আপনি বলবেন কি না এই ভাষায়, কিন্তু যেটা চলছে তাতে তো শুধু লিস্ট আমরা পড়ে যাব। যেরকম আপনি যখন বলছেন তখন আমি পাশে লিস্ট চালাচ্ছি। 147 বিএনএসের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, জাতীয় ঐক্যকে বিপদে ফেলা 152, 197 জাতীয় ঐক্যে নিয়ে মিথ্যা প্রচারণা। একের পর এক কগনিজেবল অফেন্স আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না, টানা মিথ্যা কথা বলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপনবাবু, দেখুন, আমরা হচ্ছে একটি দায়িত্বশীল পলিটিক্যাল পার্টি যারা সংবিধান মেনে এবং নির্বাচনী আচার মেনে আমরা নির্বাচনে লড়ি। সেখানে হারও যে হতে পারে, জিতও হতে পারে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছেন
একজন মুখ্যমন্ত্রী, উনি যে ভাষা, যে স্তরে নেমে আজকে আক্রমণ করছে, পুরো সংবিধানকে আক্রমণ করছে, পুরো ইলেকশন কমিশনকে আক্রমণ করছে, এবং ওনার ভাইপো তো মোটামুটি বলেই দিয়েছে যে ফিজিক্যাল যে থ্রেট ভারতীয় জনতা পার্টির সমর্থকদের বিরুদ্ধে, এরপরে উনি মনে হয় চাইছেন যে কোনো না কোনোভাবে ইলেকশন কমিশন নিজের থেকেই একটা কোনো পদক্ষেপ নেয় এবং তিনি বলতে পারেন যে আমি শহীদ। কিন্তু শহীদ হবার জন্য যে মানে যে ব্যবহারটা উনি করছেন, সাথে দেখা যাচ্ছে উনি শহীদ না, উনি এক ধরনের ক্রিমিনাল হয়ে যাচ্ছেন। খুবই খারাপ লাগে বলতে এসব কথা, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম পশ্চিমবঙ্গের যে মান সম্মান, তার ইজ্জত একদম মাটিতে মিশিয়ে দিয়েছেন। এতে মানে মাথা, সারা সব বাঙালিদের আজকে মাথা নত করে থাকতে হবে এই ব্যবহার শুনে, এই ধরনের বৃত্তি, এই ধরনের ভাষা শুনে। কিন্তু আপনারা যারা যে দুজন রয়েছেন এখানে, দুজনেই সারা জীবন ন্যারেটিভ নিয়ে কাজ করেছেন বা সাংবাদিকতায় দেখেছেন ন্যারেটিভ। আমি মমতা বন্দ্যোপাধ্যায় মানে উনি তো একেবারে এই পলিসিতে চলছেন, একটা মিথ্যেকে 100 বার বললে সেটা কোনো না কোনো দিন সত্যি হবে। স্বপনবাবু আপনি একটু থাকুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আবার যে মিথ্যা কথাটা বলেছেন, মাছ এবং মাংস বন্ধ করে দেবে বিজেপি এলে, আজও বলেছেন, আগের দিন বলেছেন, তার আগের দিন বলেছেন, প্রতিদিন বলছেন। আমি আমার রিসার্চ টিমকে এর পরে বলবো যে কতবার বলেছেন সেটাও দিতে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাছ মাংস বন্ধ করে দেওয়ার যে টানা ন্যারেটিভ, একবার শুনুন। আজকে বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে, ডিম বন্ধ করে দিয়েছে। মা বোনের একবার ভাবুন তো, ছেলের পাতে মাছের ঝোল দিয়ে ভাত দেবে সকাল সকাল, যে ভেজ খায় খাবে, আমার তো কোনো আপত্তি নেই। তো মাছ বন্ধ, মাংস বন্ধ তোমার রাজ্যে, ডিম বন্ধ, তো কি খাবে? আমার মাথা না আপনার মাথা? কি খাবেন আগামী দিন? স্বপনবাবু কি বলবেন? পারবেন এই ন্যারেটিভকে কমব্যাট করতে? কতবার মাছ নিয়ে প্রচার করবেন আপনারা? এই নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা হচ্ছে যে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস কি কি করেছে তাদের রেকর্ড, সেটা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আর সামনের দিনে কি করতে চাইছে, এটা আপনি একটু বলতে পারেন। যেটা হতে পারে যে কি ধরনের বিকল্প সরকার ভারতীয় জনতা পার্টি দিতে পারে, সেটা নিয়েও চর্চা হতে পারে। উনি কিন্তু পুরো জিনিসটাকে একদম একটা ছ্যাবলামো স্তরে নিয়ে গেছে, যে মাছ খাবে না, মাংস খাবে না, শাড়ি পরবে না, এই হবে না, ওই হবে না, মানে পুরো জিনিসটা যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটার একটাই কনক্লুশন আমি পাই, যে সেটা হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জির কাছে কোনো ইস্যু নেই, উনি কোনো ইস্যুতে নিয়ে লড়তে পারছেন না, তাই জন্য এখন নিয়ে ওনাকে মাছ মাংস করতে হচ্ছে। ওনার যে 15 বছরের রেকর্ড, সেটা কোনোভাবেই তিনি মানুষের সামনে দেখাতে পারছেন না, তাই জন্যে যত রকমের বাজে কথা এগুলো নিয়ে, এই কাল্পনিক ইস্যু নিয়ে চালাচ্ছেন। এটা নিয়ে আমি কি বলবো, আমার মনে হয় এটাতে এইটুকুই দেখা যায় যে আজকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস একটা মানে অনিবার্য একটা পরাজয়ের সম্মুখীন হয়ে তারা চেষ্টা করছে একটা লাস্ট ডিচ অ্যাটেম্প্ট, যে কোনোভাবে আমি যদি এটাকে ঘুরিয়ে দিয়ে বাঙালি অবাঙালি, মাছ মাংস, শাড়ি সালোয়ার কামিজ এইসব নিয়ে করে পেতে পারি। আমার মনে হয় না মানুষরা আজ এত বোকা যে এটাতে এই জিনিসটা ওনারা বিশ্বাস করবে। ঠিক, স্বপনদা আপনি আমাদের সঙ্গে একটু থাকুন। আমি কাঞ্চনদাকে জিজ্ঞেস করছি, লড়বেন কি করে? ভারত সরকারের আমি দেখলাম যে একদম নির্দিষ্ট আচ্ছা ধন্যবাদ স্বপনবাবু। ভারত সরকারের, কাঞ্চনদা, ভারত সরকারের নির্দিষ্টভাবে আমি দেখলাম 2013-14-তে
যে পরিমাণ মাছ কনজিউম করা হতো ভারতে সেটা 106% বেড়েছে নরেন্দ্র মোদীর আমলে। গুজরাট থেকে মাছ আসছে, কয়েক লক্ষ কোটি টাকার মাছের অপশন গোটা আমেরিকা এবং এশিয়াতে রয়েছে ভারত থেকে যেটা যেতে পারে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে যাচ্ছেন, পাবলিক শুনছে, গ্রামের মানুষ শুনছে। কাঞ্চনবাবু, কমব্যাট কি করে করবেন? এখনই যেটা স্বপন বলছিল যে বলার কিছু নেই, যে আমি কতগুলো চাকরি দিয়েছি, আমি কত ইন্ডাস্ট্রি এনেছি, আমি কটা রাস্তা বানিয়েছি, কটা হাসপাতাল বানিয়েছি, কটা স্কুল বানিয়েছি, এখানে যে কটা ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি খুলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা ইনভেস্টিগেশন 4-5 দিন আগে বেরিয়েছিল, বেশিরভাগ ইউনিভার্সিটি মানে কোনো তার না বিল্ডিং আছে, না কোনো তার অ্যাসেট আছে, না কোনো তার টিচিং স্টাফ আছে, যে একটা জাস্ট জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি। সো শি হ্যাজ নাথিং টু শো। তো ওনার সরকারের দেখানোর মতন কি আছে যে আমরা চাকরি চুরি করেছি, চাকরি বিক্রি করেছি, আমরা রেশনের খাবার চুরি করে খেয়ে ফেলেছি, আমরা এই চুরি করেছি, ওই চুরি করেছি, এগুলো তো আর বলতে পারবেন না। তাই গিয়ে ওখানে এইসব বানানো কথা যে বিজেপি রাজ্যে মাছ মাংস খেতে দেওয়া হবে না। আমি নিজে বিজেপি শাসিত রাজ্যে থাকি, আমার তো ওখানে কোনোদিন মাছ বা মাংস বা ডিম খাওয়ার সম্বন্ধে কোনো রকমের অসুবিধা হয়নি। আমরা বাড়িতে রোজ মাছ খাই, রোজ অবশ্য মাংস খাই না, সেটা শারীরিক কারণে। আর নাই আমার মনে হয় মমতা ব্যানার্জির খাওয়া উচিত, উনি আফটারঅল স্বাস্থ্যমন্ত্রী এই প্রদেশের, আর ওনার যদি একটু এইগুলো নিয়ে ভাবা উচিত। কিন্তু কোনো বিজেপি রাজ্যে মাছ মাংস ডিমের উপরে কোনো রকমের কিছু রুল নেই, কোনো কেউ মানা করে না, কেউ ওখানে যে বিক্রি করতে দেবে না তাও নয়। আপনাকে কিছু স্ট্যাটিস্টিক্স বলি, দেশে যে ফিশ কনজিউমিং স্টেটস যেগুলো আছে সেখানে আপনি যদি দেখেন প্রথম পাঁচটা যে স্টেট, 5টা প্রদেশ, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের নাম আসে না, পশ্চিম বাংলার নাম আসে না। প্রথম 5টা স্টেটের মধ্যে টপ 3টে স্টেট, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টে স্টেটই বিজেপি শাসিত। আর ওখানের যে পার ক্যাপিটা মাছ কনজাম্পশন, সেটা মমতা ব্যানার্জি যেটা করতে পারেননি, মমতা ব্যানার্জি 15 বছরে যেটা দিতে পারেননি, ওই সব স্টেটের পার ক্যাপিটা ফিশ কনজাম্পশন, মাছ কনজাম্পশন পশ্চিম বাংলার পার ক্যাপিটা মাছ কনজাম্পশন চেয়ে বেশি। আর ওখানে বিজেপি রুল করছে বা ওখানে বিজেপির সরকার। আপনি যদি এটা দেখেন যে কোন স্টেটের কত ফিশ প্রোডাকশন, ওয়েস্ট বেঙ্গলের যা ফিশ প্রোডাকশন মমতা ব্যানার্জি 15 বছরে যেটা করতে পারেননি, গত 10 বছরে মোদী সরকার ওনার নতুন মাছ চাষের প্রকল্প বা এটাকে যে পলিসি যেটাকে বলে একটা আলাদা ফিশারিজ ডিপার্টমেন্ট বানানো, তার যেটা এফেক্ট হয়েছে, তার যেটা আউটকাম হয়েছে, বিভিন্ন রাজ্যে মাছের আউটপুট বেড়ে গেছে। আজকে পশ্চিম বাংলার বাঙালি যে মাছ খাচ্ছে সেটা গুজরাট থেকে আসছে। আজকে পশ্চিম বাংলার যে বাঙালি যে ইলিশ খাচ্ছে সেটা গুজরাট থেকে আসছে। আর উনি দাঁড়িয়ে ওখানে বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস খেতে দেয় না, বা পশ্চিম বাংলায় বিজেপি এলে আপনাকে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, কি খাবে না। এটা কোনো একটা চিফ মিনিস্টারের ভাষা। কিন্তু তারপরেও একটা মুখ্যমন্ত্রী যিনি স্টেটের হাইয়েস্ট অফিস, কনস্টিটিউশনাল অফিস, সেটাকে অকুপাই করে আছেন, ওনার কাছে এতগুলো মন্ত্রণালয় আছে, শি ইজ চিফ মিনিস্টার, হেলথ মিনিস্টার, হোম মিনিস্টার, আর উনি এই ধরনের ভাষায় কথা বলছেন। এটা বাংলার যে প্রেস্টিজ, বাঙালি অস্মিতা বা পশ্চিম বাংলার অস্মিতা, এটা ওটাকে কিভাবে এফেক্ট করছে, উনি কেউ কখনো ভাবেন? আপনি তো শুধু বলছেন কাঞ্চনবাবু শুধু অস্মিতা বা প্রেস্টিজের কথা, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোক খেপাচ্ছেন বা উস্কানি দিচ্ছেন,
আবার একটা অভিজিৎ সরকার বা হরগোবিন্দ দাস যেন না হয়। বাঙালি বা বাংলার মানুষ যারা ভুলে গেছেন অভিজিৎ সরকারকে, 2021 সালে যেদিন নির্বাচনের ফলাফল বেরোয় সেদিন দুপুরবেলা বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার, দীর্ঘদিন ধরে টার্গেট ছিল তৃণমূল কংগ্রেসের। অভিজিৎ সরকার বাড়িতে ফিরে আসে যখন খবর পাওয়া যায় বিজেপি হারছে, এবং বাড়িতে ঢুকে তৃণমূলের কর্মীরা তাকে মারার চেষ্টা করে। সে দরজা বন্ধ করে দেয়, তার যে পোষ্য কুকুর কিছু ছিল তাদেরকেও ঘরে রাখা হয়, এবং সে একটা ফেসবুক লাইভ করে মানুষকে জানাতে চায় যে আমি বাঁচবো না, পুলিশ আমার ফোন ধরছে না। এবং ঠিক সেটাই হয়। অভিজিৎ সরকারকে শুধু মারা হয় না, অভিজিৎ সরকারের যে পোষ্য পেট ডগ কুকুরগুলো ছিল তাদেরকেও নির্মমভাবে মারা হয়। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতারা অভিযুক্ত হয়। বাংলা হয়তো ভুলে গেছে 2021-এ অভিজিৎ সরকারের সাথে কি হয়েছিল, কিন্তু 2026-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন, এরকম যেন কিছু না হয়। জ্ঞানেশ কুমারকে দেখতে হবে, কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিকদের দেখতে হবে, এবং কেন্দ্রীয় বাহিনীর যারা কমান্ড্যান্ট তারা দেখুন প্লিজ। অভিজিৎ সরকারের যদি ভিডিওটা আপনারা ভুলে গিয়ে থাকেন, আরেকবার আমি চালাচ্ছি। অভিজিৎ সরকার সেদিন 2021-এ মারা যাওয়ার আগে ফেসবুকে ঠিক কি বলেছিলেন। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। যারা অভিজিৎ সরকারকে ভুলে গেছেন তারা হয়তো হরগোবিন্দ দাসকেও ভুলে যাবেন, এবং যারা ভাবছেন অভিজিৎ সরকার মারা গেছিল বিজেপি করার জন্য, আমি তো সিপিএম করি, আমার কিছু হবে না। আমি আবারও বলছি, হরগোবিন্দ দাসের পরিবার 50 বছর ধরে বাম আন্দোলনের সাথে যুক্ত ছিল। মুর্শিদাবাদের হরগোবিন্দ এবং চন্দন দাস, কমরেড হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের তকমা পর্যন্ত পায়নি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাদের নামে মঞ্চ হয়নি। কেন জানেন? তার কারণ তাদেরকে কারা মেরেছে সেটা বলতেও সিপিএমের অস্বস্তি ছিল। 2026-এ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির জন্য আরেকটা হরগোবিন্দ দাসের পরিণতি কারণ না হয় মালদা মুর্শিদাবাদে। হরগোবিন্দ দাসের বাড়িতে আমাদের প্রতিনিধি পৌঁছেছিল। হরগোবিন্দ দাসের বাড়িতে এখন আর কোনো পুরুষ থাকে না। হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী, তারা কি বলেছে। এবং অদ্ভুত ব্যাপার যে সিপিএম এত মুক্তমনা, এত লিবারালিজম, এত সেকুলারিজমের কথা বলে, তারা হরগোবিন্দ দাসের পাশে আর নেই। তামান্নার মাকে তারা প্রার্থী করতে পারে, কিন্তু পারুল দাস, কমরেড হরগোবিন্দ দাসের স্ত্রীকে তারা প্রার্থী ছেড়ে দিন, তাদের বাড়িতেও এখন আর কেউ আসে না। যে সমস্ত সনাতনী কমরেড ভাবছেন যে সিপিএম আপনাদের রক্ষা করবে, তারা হরগোবিন্দ দাসকেই রক্ষা করেনি, আপনাদের করবে তো? তার জবাব বাংলার মানুষ চায়। কিন্তু হরগোবিন্দ দাসের পরিবার এখন কি বলছেন এটা ভালো করে শুনুন। প্রায় 1 বছর আগে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল শামসেরগঞ্জ, জাফরাবাদ, যেখানে হরগোবিন্দ দাসকে কার্যত ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। তারপর এখন কি অবস্থা পরিবারের? কেউ কি খোঁজ নিয়েছেন? কথা বলবো তার স্ত্রীর সাথে। কেউ খোঁজ নিয়েছে? কেউ আসেনি। ওই তৃণমূলের পক্ষ থেকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, চাকরি পেয়েছেন? আমার কই বৌমাকে দেয়নি, চাকরি দেয়নি। পরিবারের দুজনকে একেবারে নৃশংসভাবে খুন করা হয়েছিল। কেমন করে আমরা এই বুকে পাথর সব কেমন করে রাস্তা দিকে তাকিয়েছে, আমার স্বামীকে এখান থেকে টেনে নিয়ে যে ওই সোনানে কেটে ফেলে আমার ছেলেকে খাসি কাটা করে আমরা তলায় কেটে ফেললে। এবার তো ভোট আসছে, কেউ কি আসছে প্রতিশ্রুতি দিতে? না, কেউ আসেনি, এখন পর্যন্ত কেউ আসেনি। শাসক দলের তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ আসেনি? না, ওই তখনই এসেছিল, ওই লিয়া যাওয়া আশা করে, শুভেন্দ্রই করে। কে? শুভেন্দ্র। আমরা তো বিএসের ক্যাম্প চাইছি, ভরসা
আর বিএসএফ ক্যাম্পটাই চাইছেন? হ্যাঁ, বিএসএ ক্যাম্প চাইছি কি না তো আমরা তো বাঁচবো না, আবার তো কেটে যাবে কি যাবে, আমাদের তো সবসময় আতঙ্ক লেগে আছে। কি ভোট ফুটালে আবার কি হবে না হবে কি করে বলা যাবে। এই যে যখন ঘটনা ঘটেছিল 1 বছর আগে, তখন অনেকে এসেছিল, তারা বলেছিল যে আপনাদের জন্য এই করে দেবো, তাই করে দেবো, টাকা দেবো, চাকরি দেবো, অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। দিয়েছে কি? না, কিচ্ছু নয়, কিছু দেয়নি, কেউ আর আসেনি। বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলার মানুষ এবারে ভোটে ঠিক কি করবে। প্রথমত বাংলার মানুষ ভোট দিতে ইচ্ছুক কিনা, কারণ অদ্ভুতভাবে বাঙালি হিন্দুদের মধ্যে ভোট দেওয়ার শতাংশ খুব কম থাকে বলে রাজনীতিবিদরা নিজেরাই বলেন। আর হুমায়ুন কবির তো সবচেয়ে বড় ওই অমোঘ বাণীই বলে দিয়েছেন, হিন্দুরা বাড়িতে বসে মাংস ভাত খায় ভোটের দিন, আর আমরা আমাদের মেশিনারি ব্যবহার করে ভোটের দিনটাকে কাজের দিনে পরিণত করি। সে কারণে যে সমস্ত মুসলিম প্রধান এলাকা রয়েছে সেখানে 95% পোলিং হয়, আর যে সমস্ত অঞ্চলে মুসলিমরা সত্যি সংখ্যালঘু সেখানে 60% পোলিং। তার মধ্যে থেকেও সংখ্যালঘুরা 90% পোল দেয়। সংখ্যালঘু বাদে যারা রয়েছেন অর্থাৎ সংখ্যাগুরু যারা, তারা বাড়িতে বসে মুড়ি চানাচুর খান বা মাংস ভাত খান। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি উস্কানি দিয়ে যান। এনআরসি নিয়ে গোটা ভারতে এনআরসির কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিমবঙ্গ নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লাগাতার বলে যাচ্ছেন ব্যবস্থা নেওয়া হবে না। শুনুন এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কি বলে যাচ্ছেন। এসআইআরে 250 জন মানুষ মারা গেছে, ওদের আত্মা কাঁদছে, যার নাম বাদ গেছে ভাবছে এনআরসি করে তাড়িয়ে দেবে, জেলে রেখে দেবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। মনে রাখবেন, আমি থাকতে, আমাদের সরকার থাকতে আমরা এসব করতে দেব না। আজকে আমার যারা দর্শকরা রয়েছেন তাদের আমি আগেই আলাপ করিয়েছি আমার অতিথিদের সাথে। তার মধ্যে থেকে একজন সিনিয়র অ্যাডভাইজার রয়েছেন ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের, এবং তিনি দিল্লিতে থাকেন। দিল্লিতে যারা রয়েছেন বা যারা বাংলার বাইরে বাঙালি, তাদেরও জানা উচিত যে পশ্চিমবঙ্গে কোন ধরনের পলিটিক্সটা হচ্ছে। মুখ্যমন্ত্রী সিএ এনআরসিকে এক করে দিয়ে যে রাজনীতিটা প্রতিদিন গ্রামে গ্রামে করছেন, প্রত্যেকটা মোবাইল ফোনে ঘুরছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এখনো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিয়ে যাচ্ছেন। গ্যাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোক খেপিয়েছেন, প্রতিদিন প্রেস কনফারেন্স করে পিআইবি ভারতের অবস্থান স্পষ্ট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো গ্যাস নিয়ে কি বলে যাচ্ছেন সেটাও শুনুন, এবং তারপর শোনাবো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কি বলছেন, শুনুন। ইলেকশন বলে অনেক কষ্টে গ্যাস পাচ্ছেন, এরপরে তো গ্যাস বেলুন উড়ে যাবে। গ্যাসও নাই, ক্যাশও নাই, শুধু ড্যাশ করে করে দেশটাকে ধ্বংস করে দেবে এরা। এবং তৃতীয় যে বাইট আমি শোনাবো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। প্রতি গ্রামে গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কথাগুলো প্রতিদিন বলে যান, এই বিষ যেভাবে তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে, ডিটক্সিফাই করতে পারবে ভারত রাষ্ট্র? এবার তো মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছেন বোধহয় এটা রাজনৈতিক লড়াই নয়, এটা দেশকে দুর্বল করার লড়াই। কি বলেছেন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনি শুনুন, ভারতের যারা দেশ চালাচ্ছে তারা শুনুক, এবং আমার সাথে যিনি অতিথি রয়েছেন উপদেষ্টা তিনিও শুনুন। আর ভোট আসলেই অনেককে বলছে আবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন। বুঝুন কি ডেঞ্জারাস পার্টি। ভোটের অ্যাকাউন্ট নাম্বারটা দিন মানে বলছে আমি টাকা পাঠাবো, মানে যেটুকু আছে সেটুকু নিয়ে নেবে। আর যে টাকাটা পাঠাবে বলছে ভোটের আগে ভোট কেনার জন্য কালো টাকা পাঠিয়ে দেবে, পরে আবার ইডি সিবিআইকে আপনার ঘরে পাঠিয়ে দিয়ে আপনাকে গ্রেপ্তার করে টাকা ফেরত চাইবে। কাঞ্চনবাবু, আপনি হয়তো বলবেন যে এটার কি উত্তর দিব, কিন্তু এখন লড়াইটা এই জায়গাতে চলে যাচ্ছে। উনি একজন মুখ্যমন্ত্রী, উনি যেভাবে প্রতিদিন হাজার হাজার লোকের সামনে এই কথাগুলো বলছেন, তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আইপ্যাক সেই ভিডিওগুলো কেটে কেটে ছড়াচ্ছে। এই এক অসম লড়াই তৈরি হয়েছে যেখানে মিথ্যাচারটাকেই ক্রেডিবিলিটি দিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল। কি বলবেন? আপনার যারা যুব দর্শক যারা, তাদেরকে আমি একটা মানে কথা জানাতে চাই
হিটলার আর নাৎজিরা যখন জার্মানির উপরে রাজত্ব করছিল, তখন হিটলারের একটা ইনফরমেশন মিনিস্টার ছিল, তার নাম ছিল জোসেফ গোয়েবেলস। আর গোয়েবেলসের একটা থিওরি ছিল যে একটা মিথ্যেকে 100 বার বলে যাও, 1000 বার বলে যাও, বারবার বলে যাও, আর একটা সময় আসবে যখন লোকে ওটাকে বিশ্বাস করতে শুরু করবে। তো ওই যে গোয়েবেলসিয়ান থিওরি যেটা, সেটাকে মমতা ব্যানার্জি পুরো অ্যাডপ্ট করেছে। আমার বলতে কোনো দ্বিধা নেই যে এটার মধ্যে একটা হিটলেরিয়ান স্ট্রিক আছে। উনি নিজেকেও হিটলারের মতনই দেখেন, যে এই দেশের উনি মুখ্যমন্ত্রী, এই প্রদেশের উনি মুখ্যমন্ত্রী নন, এই প্রদেশের উনি ডিকটেটর। আর যে কারণে উনি বাংলাকে নিজের সাথে একটা ফিউশন করে জুড়ে দিয়েছেন। তো আজকে যদি উনার কোনো রকমের ক্রিটিসিজম হয় বা উনার সম্বন্ধে কোনো রকমের মন্তব্য করা হয়, উনি তখন বলেন যে এটা বাংলাকে অপমান করা হচ্ছে, বাঙালিকে অপমান করা হচ্ছে। এই এখনই যেটা আমরা শুনলাম যে উনি বলছেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দাও, আর দিলে পর তোমার ব্যাংকের সব পয়সা নিয়ে নেবে। এটা কিভাবে সম্ভব? এই দেশে যার কাছেই, যে কোনো লোকের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সে কি বলতে পারে যে অ্যাকাউন্টের নাম্বার দিলেই অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেওয়া যায়? এটা কখনো সম্ভব যে একটা সরকার, যে কোনো সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কোনো কারোর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারে কি? আর তারপর উনি যখন বলছেন যে টাকা দেবে না, কালো টাকা দেবে, উনি মিথ্যে কথা বলছেন। there is a term in English, congenital liar, যারা জন্মের থেকে মিথ্যে কথা বলে, আর এটা একটা রোগ। she is a congenital liar, উনি যাই বলেন সেটাই মিথ্যে কথা, আর ওই মিথ্যে কথাটাকে উনি বারবার বলে যান। উনি নিজেকে এমনভাবে দেখেন যে আমি হতে দেব না, আমরা হতে দেব না। এটা কি? যখন ওয়াকফ অ্যাক্ট হলো তখন উনি বললেন এই প্রদেশে আমরা লাগু করতে দেব না। লোকে উনাকে বিশ্বাস করলো, এই প্রদেশে যারা মুসলমান তারা উনাকে বিশ্বাস করলো যে না, লাগু হতে দেবেন না। তারপরে সুরসুর করে ব্যাকডোর দিয়ে উনি তো একটাকে এখানে লাগু করে দিলেন। কেন করলেন? উনি ডিফাই করতেন যে না, আমি করব না, দেখিয়ে দিতেন না লাগু করে যে আমি লাগাবো না এখানে একটা। উনি কেন তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করলেন? কেন কি উনি জানেন যে সংবিধানের যে একটা যে কাঠামো আছে তার মধ্যে থেকে উনাকে কাজ করতে হবে, এবং উনি যদি ওই অ্যাক্টটাকে লাগু না করতেন এখানে, তাহলে she would have been declared, her government would have been declared as unconstitutional. সেই জ্ঞানটা আছে টনটনে, কিন্তু যখন মঞ্চে দাঁড়িয়ে উনি কথা বলেন তখন সেই জ্ঞানটা উড়ে যায়। আর যা ইচ্ছা, যা মনে আসে, যা আবোল তাবোল যা আসে, হ্যাঁ, এপাং ওপাং ঝপাং মনে যা এলো সেটাই বলে গেলেন উনি। আর উনি চান যে মানুষ সেটাকে বিশ্বাস করে। আজকে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি প্রবাসী বাঙালি, কিন্তু আমার মতন লক্ষ লক্ষ প্রবাসী বাঙালি আছে যারা বাংলার বাইরে আমরা রোজগার করে খাই, আমরা সম্মানের ভাত খাই। আর আমাদের যেটা মনে হয় প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা এই ধরনের যারা রাজনেতা, এই দেশ, এই প্রদেশের এই ধরনের যারা পলিটিশিয়ান, তারা বাংলার নাম, বাঙালির নাম, আর বাঙালির যেটা একটা ইমেজ আছে বাইরে, সেটাকে এরা ধ্বংস করছে, তার উপরে এরা কালি পুঁতছে। ঠিক এই ইলেকশনটা একটা, যেটাকে বলে ইলেকশন অফ রেকনিং, শেষ সুযোগ আমাদের বাঙালি হিন্দুদের বোধহয় শেষ সুযোগ। আমি আরেকবার দেখাবো, যারা ভুলে গেছেন, আমরা খুব সহজে, আমরা 3 মিনিটের রিল দেখি তো, আমরা 2 মিনিটের মধ্যে ওই নুডলস বানিয়ে নিই তো, ঠিক সে কারণে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই হরগোবিন্দ দাস কে ছিল। আবারও বলছি, আমাদের কারোর সাথে যেন হরগোবিন্দ দাসের যে পরিণতি হয়েছিল সেটা আর না হয়। এসআইআর, রাস্তা অবরোধ করে দাও। ওয়াকফ, দিল্লিতে পাস হয়েছে বিল, মুর্শিদাবাদের রাস্তা অবরোধ করে হরগোবিন্দ দাসকে মেরে দাও। এখন ট্রাইব্যুনাল কি করেছে? জাজ সাহেবদেরকে দৌড় করাও, হাইওয়ে বন্ধ করে দেওয়ার। কোন হাইওয়ে বারবার বন্ধ করা হয়? NH-12। আপনি সাহস পাবেন
ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস কলকাতা শহরের পাটুলি থেকে দমদম যে রাস্তাটা চলছে সে রাস্তাটা বন্ধ করার? আরে আপনি ছেড়ে দিন, আপনি হেলমেট না পরলে বুক টিপ টিপ করে আপনার, এ বাবা এবার যদি পুলিশ ধরে আমাকে, আপনি সাহস পাবেন হাইওয়েতে রান্না করে বনভোজন করার? বাংলায় দুটো আইন থাকবে কেন? শ্যামাপ্রসাদ মুখার্জির এই বাংলায়, যে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন একটা দেশে দুটো আইন, দুটো সংবিধান, দুটো পতাকা থাকতে পারে না, তার নিজের রাজ্যে এখন দুটো করে আইন থাকবে কেন? কিছু মানুষ তারা চিকেন স্নেক অব্দি যে রাস্তাটা যায় সেই রাস্তাটা খুব সহজে বন্ধ করে দেয়, একবার লাউডস্পিকারে বলে সব কিছু আটকে দেয়। আবার এই রাজ্যেই কলকাতা হোক, দুর্গাপুর হোক, হুগলিতে হোক, আপনি বাড়িতে বসে টিপ টিপ করে ভাবেন আপনি ইনকাম ট্যাক্সটা ঠিক সময়ে দিয়েছেন তো, আমার আবার টেলিফোন আসবে না তো ইনকাম ট্যাক্সের দপ্তর থেকে? আইন শুধুমাত্র কিছু মানুষের জন্য থাকবে এই রাজ্যে, আর কিছু মানুষ কোনো আইনের তোয়াক্কা করবেন না, তাদের কিচ্ছু করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে থাকবেন, কি করে হয়? আর প্রতিবার হরগোবিন্দ দাসরা কি করে মারা যেতে পারে? হরগোবিন্দ দাসের পরিবারের সাথে কি হয়েছিল আমি শেষ করার আগে একবার দেখাবো আপনাদের। মনে করুন ওয়াকফ আন্দোলন নিয়ে কি করে হরগোবিন্দ দাসকে মেরে ফেলা হয়েছিল, আরেকবার দেখুন। 12ই এপ্রিল 2025 ওয়াকফ আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল শামশেরগঞ্জের জাফরাবাদ। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। আমি দেখানোর চেষ্টা করব সেদিনকে কি নারকীয় ভয়াবহ ঘটনাটা এই এলাকাতে হয়েছিল। এই হচ্ছে হরগোবিন্দ দাসের বাড়ি, যে বাড়ির গ্রিল রয়েছে, বারান্দা রয়েছে, কোলাপসেবল গেট রয়েছে, এবং এইখান দিয়েই কিন্তু দুষ্কৃতীরা শয়ে শয়ে দুষ্কৃতীরা উঠে যায়। তারপর কোথায় আপনার স্বামীকে রাখা হয়? এই দরজার পাশে ছিল। এই দরজার পাশেই? দরজা তো ছিল না, ভেঙে ফেলে দিয়েছিল। সব ইট ছুঁয়ে একটা পাথর ছুড়লে তো লাকসুরা ফেটে গেল আমার সামনে। দরজা তো সব ভেঙে ফেলে দিয়েছিল কুড়হল দিয়ে কেটে, কিছু ছিল না। হরগোবিন্দ দাসকে আপনার স্বামীকে এইখানে রাখা হয়েছিল, আপনার ছেলে এইখানে, বাবাকে এইদিকে ছেলেকে এইদিকে রেখে তারা এই ঘরের মধ্যে ঢুকে গিয়ে তাণ্ডব চালানোর পর তাদের দুজনকে বের করে নিয়ে চলে আসে এই যে দরজা রয়েছে সেই কোলাপসিবল গেট দিয়ে নিয়ে এসে বাড়ি থেকে 20 মিটার দূরে একেবারে নিয়ে গিয়ে ফালা ফালা করে দেওয়া হয় তার দেহ। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা থেকে কার্যত টানতে টানতে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে এই জায়গাটিতে রাখা হয় চন্দন দাসকে এবং তাকে খুন করা হয়। তার ঠিক উল্টো দিকে এই হচ্ছে মাঠ, যে মাঠে নিয়ে গিয়ে হরগোবিন্দ দাসকে সেখানে কিন্তু খুন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে। এই ডান দিকে যে আমার পাশে রাস্তা রয়েছে, পাকা রাস্তা, সেই রাস্তা ধরে দুষ্কৃতীরা ছুটতে শুরু করে এবং ছুটতে ছুটতে চলে যায় সামনের দিকে। যে ভয়াবহ ছবির কথা এখনও পর্যন্ত মনে করতে গিয়ে কার্যত চোখে জল চলে আসছে হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাসের। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছা থাকে মানুষকে উস্কানোর, তিনি সেই ভিডিওগুলো রেকর্ড করে রাখুন এবং রেকর্ড করে ভোটের পরে সেই ভিডিওগুলো নিজের পেজে আপলোড করুন। কিন্তু হাত জোর করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সিনিয়র পলিটিশিয়ান, আপনি যেভাবে মানুষকে উস্কাচ্ছেন, আমরা চাই না আরেকটা হরগোবিন্দ দাস তৈরি হোক এই বাংলায়। আমরা চাই না অভিজিৎ সরকারের মতন ঘটনা ঘটুক। আপনার যদি ইচ্ছা থাকে মানুষকে উস্কানোর, আপনি প্লিজ রেকর্ড করে রেখে দিন, আপনার টিমকে বলুন সেই ভিডিওগুলো পাবলিশ না করতে। আপনি প্লিজ এভাবে 20, 30, 40 হাজার মানুষ, একটা অন্তত বাঁচোয়া যে আপনার সভাতে লোক কম হচ্ছে, কিন্তু তার মধ্যেও প্লিজ আপনি এই উস্কানিগুলো দেবেন না। আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখছি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছিলেন, গঙ্গা মাইয়া বিহার সে বাঙ্গাল আতা, বিহারে তো এসেছে, অঙ্গতে এসছে, কলিঙ্গতে এসেছে, বঙ্গতে কি আসবে বিজেপি? এবার পালা বাংলার, আমরা নিশ্চিত আমি এই কেন্দ্র থেকে বিধায়ক হব। তুমি কি বহিরাগত না এখানকার? অতীন ঘোষ বলছে আমি এখানকার প্রার্থী, আমি বহিরাগত নই। ও প্রার্থী নিশ্চিতভাবে এখানকার, কিন্তু উনি আমাদের অতিথি। ও বিগত 5 বছরে এখানে কতবার এসেছে। ও এখন একটাই আছে ওর কাছে, তার নাম আনোয়ার খান। একটা কথা বলো, এখানে তো খুব ফেমাস একটা মন্দিরও আছে, তুমি বললে ঠাকুর রামকৃষ্ণর যে কল্পতরু উৎসবটা, সেটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে। নীতিশ তিওয়ারি আসলে এখানে হয়তো মাছ মাংসের দোকান বন্ধ করে দেবে, এটা কি সত্যি? আরে আমি নিজে মাছ খাই। মমতা ব্যানার্জি বলছে, মমতা ব্যানার্জি এখন যা কিছু বলছেন উনি ঘোরে আছে।
কো প্রেজেন্টেড বাই মিও আমোরে। শীতের এই কেক সফরে সেলিব্রেশন আর মিও আমোরে। को पावर्ड बाय सेंचुरी प्लाई क्लब प्राइम। रहो बेफिक्र। हाँ बॉस, तुम लोग कहाँ हो? ठंडी ठंडी पानी, वाह बहुत मजा आ रहा है। Copper P4 International Water Tank with 5-layer perf and copper technology. प्लास्टिक नहीं, कॉपर। সাঁতরা উচ্চতর পদার্থবিদ্যার নতুন সিলেবাসের নেক্সট যুগের টেক্সট বুক সাঁতরা পাবলিকেশন। वासुदेवी इतने सालों के बाद। लेडीज सोप सिर्फ लेडीज को ही सूट करता है। आप यूज करो मर्दों का साबुन वाइल्ड स्टोन। जीरा हो या हल्दी, किचन किंग हो या छोले मसाला, पोहा हो या साबूदाना, ट्रेडिशनल भारतीय मसालों का वही पुराना ब्लॉकबस्टर स्वाद आपको मिलता है प्रीमियम क्वालिटी जेके मसाले के साथ। जेके मसाले, जहां स्वाद वहां जेके। হইচই সেল, চৈত্র সেল, 10 to 50% ছাড়ে কেনাকাটার দারুণ সুযোগ। হইচই তো হবেই। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े। क्या निराला MDH मसाला। নিজের তেলের সাথে খেলো না, না হলে হবে স্বাস্থ্য ফেল। স্বাস্থ্যের সাথে খেলবেন না। পতঞ্জলি ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্র্যান্ড বা সয়াবিন অয়েল আনুন এবং সুস্বাস্থ্য পান। And I couldn't even get a chance to bat. মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। যেখানে পরিশ্রম থাকে সেখানে ভাগ্যকেও পিছে নামতে হয়। সঠিক সময়ে সঠিক পরামর্শ পেলে ভাগ্য পরিশ্রমের পাশে থাকে এবং সেই জন্যই সেনকো নিয়ে এসেছে রত্নয়োগ, যেখানে ট্রাস্টেড অ্যাস্ট্রো গাইডেন্সের সাথে আপনি পাবেন সার্টিফাইড জেম স্টোনস, অথেন্টিক কালার, ক্ল্যারিটি ও ক্যারেটের সাথে। For over 50 years, Julian Day School has inspired young minds. Admissions are now open. শুরুতে যে খবর আমরা নজর রাখবো, বঙ্গে নির্বাচনী প্রচারে ঝড় বিজেপির। ফের ভোট প্রচারে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল ফের রাজ্যে আসছেন মোদী, আসছেন হলদিয়া, সিউড়ি, আসানসোলে। এই তিনটি জায়গায় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একবার জানিয়ে রাখতে চাইবো, বঙ্গে নির্বাচনী প্রচারে ঝড় বিজেপির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি। আমাদের সঙ্গে আসানসোল থেকে সুখেন্দু রয়েছেন, হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন এবং সিউড়ি থেকে রয়েছেন পিঙ্কি। আমরা শুরুতেই সুখেন্দু কায় চলে যাবো আসানসোলে। সুখেন্দু, আসানসোল শিল্পাঞ্চলে একাধিক সমস্যা এবং সেখানেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। প্রথমেই জানতে চাইবো, প্রস্তুত কতটা আসানসোল মোদীর জন্য? একদমই, দেখো সমাধিয়া, যে কথাটা তুমি প্রথমেই বললে যে আসানসোল শিল্পাঞ্চল এবং অবশ্যই এই শিল্পের যে হাহাকারের বিষয়টা, ইতিমধ্যে আমরা যে দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে চার্জশিট পেশ করেছেন, সেই চার্জশিটে শিল্পের যে হাহাকার, যে শিল্পের যে শ্মশান, সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর একেবারে বিজেপি সেই বিষয়টা চার্জশিটে উল্লেখ করেছে। এবার আসি সবার প্রসঙ্গে। অবশ্যই আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কোচবিহারের রাসমেলা মাঠ থেকে যেভাবে বর্তমান শাসক দলকে যেভাবে বলে একের পর এক আক্রমণ নিয়েছেন, সেই একই ধরনের বার্তা হয়তো শিল্প নিয়ে